শরিয়া বেস ব্যাংকিং এ এটা আমাদের প্রথম ক্লাস। আমরা উম, একটু প্রশ্নটাতে একটু দেখি গত বছরের প্রশ্নটা কেমন হয়েছে, আর তারপরে আমরা আমাদের টোটাল কোর্স প্ল্যানে চলে যাব। শরিয়া বেস ব্যাংকিং এ অনেকেই মনে করেন যে এটা মানে পাশ করাটা একটু টাফ, বাট আপনার ইসলামী ব্যাংকিং পার্সপেক্টিভটা যদি ক্লিয়ার থাকে তাহলে সাবজেক্টটা পাশ করা যায়। এটা স্পেসিফিক জাকির প্রশ্ন ভাই আসে, শোনা খুব বেশি যাচ্ছে না। উল্টাপাল্টা প্রশ্ন হয় না। শোনা যাচ্ছে না। খুব বেশি উল্টাপাল্টা প্রশ্ন হয় না, একদম অ্যাজ ইউজুয়াল প্রশ্ন আসে। সো প্রথমে আমরা একটু আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলি দেখি। এই সাবজেক্টের প্রথম দিকে আমরা এক্সপেক্ট করেছিলাম যে এই সাবজেক্ট হয়তো আপনাদের যে নতুন প্যাটার্ন আছে সেই প্যাটার্নের মতো করে প্রশ্ন দিবে না, কিন্তু পরে দেখা গেছে যে এই সাবজেক্টও আপনাদের নতুন নতুন প্যাটার্ন অনুযায়ী প্রশ্ন দেওয়া হয়। সো নতুন প্যাটার্ন অনুযায়ী প্রশ্নের ক্ষেত্রে দেখেন, 1 নম্বর প্রশ্ন, এখানে এবিসি 3টা প্রশ্ন দেওয়া আছে। এতে মেনশন দ্য নন ব্যাংক সার্ভিস প্রোভাইডেড বাই দ্য ইসলামী ব্যাংক ইন বাংলাদেশ। How do Islamic Bank play an effective role in deposit mobilization? Difference between Al Wadiya and Qard. কর্দে কর্দে এবং আল ওয়াদিয়ার মধ্যে পার্থক্য। হোয়াট আর দ্য মেজর ইনভেস্টমেন্ট মোড অফ ইসলামী ব্যাংক, ডিসকাস ইন ডিটেইল। 10 নম্বর একদম কমন প্রশ্ন, জাস্ট একদম মানে শরিয়া বেস ব্যাংকিং এর কোর যে প্রশ্নগুলি আছে, একদম মেইন সেই প্রশ্নগুলির মধ্যে একটা প্রশ্ন হচ্ছে এই 2-এর 1। Conventional bank operates on the basis of interest, while Sharia দন্ত operates on profit and loss sharing identification. Explain and uh, discuss between these two things. আজকের ক্লাসে আমরা আলোচনা করবো এই প্রশ্নটা। সো 2 নম্বর প্রশ্ন একদম চোখ বন্ধ করা কমন প্রশ্ন, মানে মানে আমরা যা পড়বো সেখান থেকে আসবে। What do you mean by Export Development Fund (EDF)? How does EDF of Bangladesh Bank contribute to growth of export trade in Bangladesh? Discuss in detail. এটা আসলে শরিয়া বেস ব্যাংকিং না, ঠিক আছে। এটা হচ্ছে ইডিএফ ফ্যাসিলিটিসটা আমাদের দেশে কিভাবে কাজ করে এবং আমাদের দেশে এক্সপোর্টারদেরকে গ্রুম আপ করার জন্য ইডিএফটা কিভাবে মানে কাজ করে সেটা নিয়ে লেখা। আহ, যদি সারা মানে সারা ইসলামিক পার্সপেক্টিভে যদি বলি, দিবাই যদি আছে। ইসলামিক পার্সপেক্টিভে বলি, তাহলে এই 2টা প্রশ্ন আসলে সেট করা দরকার ছিল না। মানে এটা যেহেতু ইসলামিক কোনো ইনফ্লুয়েন্স নাই এবং ইসলামী ব্যাংকিং এর কোনো ইস্যুসকেই এটাতে আসলে কভার করা হয় না, সো এ আর বি তে বি প্রশ্ন আসলে শরিয়া বেস ব্যাংকিং রিলেটেড প্রশ্ন না। এনিওয়েজ, ডিসক্রাইব দ্য প্রসিডিওর অফ ইম্পোর্ট ফাইন্যান্সিং আন্ডার দ্য ইসলামিক ব্যাংকিং ফ্রেমওয়ার্ক। এটা ভালো কোয়েশ্চেন, এটা আমরা পড়বো, এটা আমাদের কমন প্রশ্ন। হোয়াট ইজ লিকুইডিটি? অ্যান এক্সেস অফ লিকুইডিটি ফান্ড ইজ হেল্পফুল ফর পেইং অফ লাইবিলিটি। On the other hand, less investment earns less priority. In light of this board, compare the liquidity management and profitability of Islamic banking. Important প্রশ্ন, what are the function of Sharia supervisory board? কমন প্রশ্ন। আহ, আমাদের গত বছরের সাজেশন বা আমরা যা পড়ার চেষ্টা করি সবগুলি জায়গা থেকে 4টা প্রশ্নে 1 আর 2 ফুল কমন। 3 নম্বরে সত্যিকার অর্থে শরিয়া বেস ব্যাংক মানে ইডিএফ এর কাজ তো আসলে কনভেনশনাল ব্যাংকের কাজ, সেজন্য এটাকে আমরা আসলে এমফাসিস দিইনি, বাট সেটাকে এখানে প্রশ্ন দিয়েছে। বাট 3-এর আবার সিটা আমাদের পড়া ছিল, কারণ ইম্পোর্ট ফাইন্যান্সিং এর ক্ষেত্রে ইসলামী ব্যাংকিং এর উইংগুলি কি কি আছে সেটা। আর লিকুইডিটি এবং লিকুইডিটি ক্রাইসিস মোকাবেলা সরসরিয়া বোর্ড, এটা আমাদের কমন প্রশ্ন, মানে 1 2 4 কেউ চাইলে সুন্দর করে লিখতে পারবে। ম্যাথমেটিক্যাল টার্মস, আমি আগে একবার মনে করছি যে ম্যাথমেটিক্যাল টার্মসটা দিবে না, বাট আপনাদের এখানেও দেখেন ম্যাথমেটিক্যাল টার্মসটা অ্যাড করেছে। ম্যাথমেটিক্যাল টার্মসটা অ্যাড করেছে। আব্দুল মতিন ইজ এ ফার্মার, কাল্টিভেট অফ এত ল্যান্ড, তারপরে এত বিঘা জমি, ডিটারমাইন দ্য প্রফিট অফ এত ব্যাংক অ্যান্ড আব্দুল মোমিনস ইনকাম ফ্রম দিস বিজনেস। ইসলাম ব্যাংকিং এর অ্যাজ ইউজুয়াল প্রশ্ন, যোগ বিয়োগ গুণ ভাগ। 2 নম্বর হচ্ছে এক্সওয়াইজেড ইসলামিক ব্যাংক এন্টার্স ইনটু এ মুশারাকা এগ্রিমেন্ট ইনভেস্টমেন্ট উইথ এত। মুশারাকা এগ্রিমেন্টের দুই তিনজন ব্যক্তি মুশারাকা এগ্রিমেন্টে ইনভলভ হলে তাদের ক্ষেত্রে ফান্ড মোবিলাইজেশন বা প্রসেসটা কি হয়। সো আই বিলিভ আরো 2টা প্রশ্ন আসতে পারে ম্যাথের ক্ষেত্রে, কিন্তু ইসলামী ব্যাংকিং একটা কমপ্লিকেটেড ম্যাথ আছে, যারা ইসলামী ব্যাংকিং মোটামুটি জানেন দে নো অ্যাবাউট দ্যাট, যে ইসলামী ব্যাংকিং এ প্রফিট লস শেয়ারিং এ বলতে একটা কমপ্লিকেটেড প্রশ্ন আছে, সেইটা আসতে পারে। তারপরে মুদারাবা কন্ট্রাক্ট, মুদারাবার ইন্টারেস্ট রেট, মুদারাবা প্রফিট রেট দিয়ে 1-2টা প্রশ্ন আসতে পারে।
মুশারাকা নিয়ে প্রশ্ন আসতে পারে, আলোয়াদিয়া নিয়ে প্রশ্ন আসতে পারে। কিন্তু ইসলামী ব্যাংকিং কি কিন্তু লটস অফ পোটেনশিয়ালিটি আছে আপনার কোয়েশ্চেন আসার, মানে ম্যাথ রিলেটেড কোয়েশ্চেন আসার। বাট সোজা খুব বেশি পেঁচানো হওয়ার কথা না। কেস স্টাডি, কেস স্টাডি কেস সিনারিও শরিয়া বেস ব্যাংকিং মার্জার, মানে কনভেনশনাল ব্যাংক থেকে ইন কনভেনশনাল ব্যাংকে ইসলামী ব্যাংকে মার্জার করতে চাচ্ছে, মার্জার করতে চাইলে কি কি স্টেপস নিতে হবে। এই প্রশ্নটা কিন্তু আমাদের কমন পড়েছে, হ্যাঁ। কারণ আমাদের, আমরা যখন ব্রড প্রশ্ন পড়েছি, আমাদের একটা ব্রড প্রশ্ন ছিল যে কনভেনশনাল ব্যাংকে শরিয়া বেস ব্যাংকিং এ কনভার্ট করতে গেলে কোন কোন স্টেপস গ্রহণ করতে হবে, সেটাই আসলে এখানে প্রশ্ন আসছে। হ্যাঁ, সেটাই এই জায়গাটাতে প্রশ্ন আসছে। এবং আহ, এখনো, মানে ইন সাম কন্ট্রাক্টস নেক্সট ইস্যুস গুলিতেও কিন্তু শরিয়া বেস ব্যাংকিং কে বা কনভেনশনাল ব্যাংকে ইসলামী ব্যাংকে কনভার্ট করার প্রসেস কি 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 প্রসেস থাকতে হবে, এটা ইম্পর্টেন্ট। সো অ্যাগেইন একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে। ইথিক্যাল ল্যাপসেস অফ ব্যাংকার্স, ব্যাংকারের ইথিক্যাল ল্যাপসেস নিয়ে, এটা হচ্ছে আপনার ইথিক্স নিয়ে প্রশ্নটা করা। কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট, কম্পেয়ার কন্ট্রাস্টে 3, 6, 7, 8, 8টা পয়েন্ট দিয়েছে, 8টা পয়েন্ট অ্যাজ ইউজুয়াল আমরা পড়লে পারবো, কোনো সমস্যা হবে না। ব্রিফলি অ্যান্সার এনি ফাইভ, ভেরি গুড কোয়েশ্চেন। 5টা আসলে আমরা বেশি খুশি হই, বেশি আসলে ঝামেলা হয়। যে 5টা আসছে কমন প্রশ্ন হবে, কোনো জায়গায় কোনো উল্টাপাল্টা কিছু হবে না। বাংলা পুরো কেস স্টাডি দেওয়া, কেউ যদি মনে করেন যে বাংলা লিখতে চান, নো ইস্যুস, মানে আপনি রিলেভেন্ট পড়াটা লিখতে পারলেই আপনি এটা মোটামুটি কভার করে ফেলবেন। এখানে স্ট্রেট ফরওয়ার্ড, আমরা সিলেবাস আমাদের ছোট, আমরা প্রথম থেকে প্রশ্ন পড়ে যাব। ঠিক আছে, আমাদের দেখেন এখানে কেস স্টাডিতে আমরা এবার একটু নতুন করে একটা জিনিসকে অ্যাড করব, ম্যাথের ক্ষেত্রে প্রফিট লস শেয়ারিং এর পার্টটা একটু আমরা বুঝবো। আদারওয়াইজ আমাদের রেগুলার বেসিসে আমরা সাজেশন যেটা করব, বা তার উপর বেসিস সলিউশনটা নিয়ে আলোচনা করব। দ্যাটস এনাফ ফর ইউর এক্সাম। ব্রড প্রশ্ন, সিঙ্গেল কোয়েশ্চেন বা অন্যান্য জায়গাগুলি থেকে সবগুলি আমাদের নিজেদের পড়া থেকে কমন পড়বে ইনশাল্লাহ। আর আমি প্রথমে এই জায়গাটাতে শেষের দিক থেকে যেতে চাচ্ছি না, স্ট্রেট ফরওয়ার্ড। কারণ আমরা ব্রড কোয়েশ্চেন যা পড়বো সব এগুলি চলে আসবে, যেমন সালামি ইস্তিসনা, ব্রড কোয়েশ্চেনে ডিসকাশন থাকবে। ইজারা হায়ার পারচেজ আন্ডার শিরকাতুল মিল্ক, ব্রড কোয়েশ্চেনে ডিসকাশনে থাকবে। ইসলামিক মানি মার্কেট, কনভেনশনাল মানি মার্কেট, ব্রড কোয়েশ্চেন ডিসকাশন থাকবে। ক্লাসিক্যাল কেনসিও ভিউ অফ ইন্টারেস্ট, পাওয়ার রে, এটা আমি পড়াই নেই, হ্যাঁ এটা আমি পড়াই নেই, আমাদের কমন পড়ে নেই এটা। আমরা অ্যাড করবো এটা। জাকাত এন্ড ফিতরা পড়া থেকে আসবে। রিবা প্রফিট পড়া থেকে আসবে। ক্যাশ এলসি ইউপাস এলসি পড়া থেকে আসবে। ফিসকাল পলিসি মনিটারি পলিসি পড়া থেকে আসবে। স্যার এখানেও যেগুলি আছে এগুলি পড়া থেকে আসবে। সো যেহেতু পড়া থেকে আসছে, রেগুলার ব্রড কোশ্চেন পড়া থেকে আসবে, এটা খুব সিম্পলি এটা খুব সিম্পলি আমরা ব্রড কোশ্চেন্স থেকে আলোচনা শুরু করব। বাট গত বছর প্রশ্নের ক্ষেত্রে একটা বায়াসনেস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কিছু কিছু জায়গায় শুধুমাত্র ইসলামী ব্যাংকের পার্সপেক্টিভ ইস্যুসটাকে কভার করে না, যেমন ইডিএফ কমপ্লিটলি ইন্টারেস্ট বেসড প্রোডাক্ট, বাট ইডিএফ নিয়ে কিন্তু সেভারাল কোয়েশ্চেন পেয়েছে। সো আমার মনে হয় কোয়েশ্চেন অ্যানালাইসিস এতটুকু থাকুক আমাদের কাছে, আমরা ফর্মাল ওয়েতে ব্রড কোয়েশ্চেন নিয়ে আলোচনা করে যেতে পারি। আলোচনা করব ব্রড কোয়েশ্চেন, তারপরে ডিফারেন্স, তারপরে শর্ট নোট, তারপরে ম্যাথ, তারপরে কেস স্টাডি, মানে অ্যাজ ইউজুয়াল কোয়েশ্চেনের মতো করে আমরা আমাদের পড়াটা কভার করব। শুরুতে 1 নাম্বার ব্রড কোয়েশ্চেন, সাজেশনের 1 নাম্বার ব্রড কোয়েশ্চেন। হ্যাঁ, সাজেশনটা দিয়ে দিলে ভালো হয়, সাজেশনটা দিয়ে দিব। আর সলিউশনটা, সাজেশন বেস সলিউশনটা থাকলে আপনাদের জন্য সুবিধা হয়। দ্যাটস ফাইন। আমাকে একটু বলেন তো, কেউ বাংলা পরীক্ষা দিবেন? কেউ আছেন যারা শরিয়া বেস ব্যাংকিং বাংলা পরীক্ষা দিবেন? বাংলা দিতে এনিওয়ান বাংলা পরীক্ষা দিবেন কেউ? ভাইয়া আমি সাধারণত বাংলা পরীক্ষা দেব। আমি শর্ট টাইমের বাংলা মধ্যে। পরীক্ষা দেন? জি জি। আচ্ছা, তাহলে বাংলা পরীক্ষার্থী একজন আছেন না? জি।
ভাইয়া এখনো তো পার্মানেন্ট ডিসিশনটা নেই নাই আর কি আসলে। আচ্ছা, তাহলে তো এটা ক্লাসের পরে যারা হবে। বাংলা পরীক্ষা দিতে মানে একটা দুইটা ক্লাসের পরে আমরা বাংলা পরীক্ষার প্ল্যান করবো। এখন সমস্যা হচ্ছে আমরা ডিটেল পড়ার পরে কিন্তু বাংলা পরীক্ষা চাইলে আপনি লিখতে পারেন, বাংলা নিজের মতো করে বানিয়েও লিখতে পারবেন মনে হ্যাঁ, যদি সেটা করেন। লেখা যাবে। এখান থেকে আমি নলেজ গুলো নিলে পরবর্তীতে আমরা বাংলা লিখতে পারি। রাইট, রাইট। ইজি হয়ে যায় কোশ্চেন আমি এগুলা। আগে ইংলিশ বেস সাজেশন সলিউশন সবগুলি রেডি করে ফেলি, হ্যাঁ, রেডি করে ফেলি, এটাকে আপনাকে প্রোভাইড করি, আপনারা দেখেন। যদি আপনারা মনে করেন যে না, দিস এনাফ, তাহলে হলো। আর যদি কারো বাংলা সাপোর্ট লাগে, দেন আই উইল মানে অ্যাটেম্পট। প্রথম প্রশ্ন, সবাইকে একটু রেসপন্স করতে হবে আমার সাথে সাথে, হ্যাঁ, আপনারা একটু রেসপন্স করতে হবে। আমি জিজ্ঞেস করব বা আমার আলোচনার সাথে আপনাদের রেসপন্সটা আমি accept- মানে অ্যান্টিসিপেটেড। সো আপনারা মানে আমার সাথে একটু আলোচনা করলে হবে কি, পরে বেশি পড়তে হবে না, এমনি পড়াটা কমপ্লিট হয়ে যাবে। হোয়াট ইজ ইসলামিক ইকোনমিক? ইসলামী ব্যাংকিং বলি রে আমি। হোয়াট ইজ ইসলামিক ইকোনমি? রাইট দ্য অবজেক্টিভস অফ ইসলামিক ইকোনমি। রাইট দ্য অবজেক্টিভ অফ ইসলামিক ব্যাংকিং বলি নাই কিন্তু, আমি বলছি হোয়াট ইজ ইসলামিক ইকোনমি, রাইট দ্য অবজেক্টিভস অফ ইসলামিক ইকোনমি। ইসলামিক ইকোনমি বলতে কি বোঝায়? ইসলামিক ইকোনমি মানে হচ্ছে এমন একটা ইকোনমি, যেই ইকোনমির প্রত্যেকটা পার্টে কোরআন এবং সুন্নাহর নিয়ম অ্যাডাপ্ট করা হয়। প্রত্যেকটা পার্টে কোনো একটা অর্থনীতির সকল ক্ষেত্রে, সকল নিয়ম কানুন, সকল পলিসি, সকল অ্যাক্টিভিটি, সকল কিছুতে যদি সকল কিছু যদি কোরআন এবং সুন্নাহর নিয়ম অনুযায়ী পরিচালিত হয়, তাহলে সেই দেশের অর্থনীতিকে আমি বলবো ইসলামিক অর্থনীতি। ঠিক আছে? তার মানে মূল কথা হচ্ছে ইসলামিক অর্থনীতি হচ্ছে এমন একটা অর্থনীতি যে অর্থনীতি সকল কার্যক্রম কোরআন এবং সুন্নাহর উপর বেস করে হয়, তাকে বলা হয় ইসলামিক অর্থনীতি। ইম্পর্টেন্ট ফিচার অফ ইসলামিক অর্থনীতি। ইসলামিক অর্থনীতির মূল বৈশিষ্ট্যগুলি কি? মূল বৈশিষ্ট্যগুলি কি, এইটার পাশাপাশি আমরা যদি অবজেক্টিভস গুলিকেও নিই তাহলেও হয়, আপনারা একসাথে পড়ে নিলে হবে যে ইসলামিক ইকোনমির মূল অবজেক্টিভস কি। ইসলামিক ইকোনমির মূল অবজেক্টিভস হচ্ছে ইকোনমিক জাস্টিস, এক নম্বর, মানে অর্থনৈতিক ন্যায়পরায়ণতা। এখানে গরিবরা বেশি মানে ডিপ্রাইভ হবে, ধনীরা বেশি লাভবান হবে, এরকম না। এখানে সোশ্যাল বা ইকোনমিক জাস্টিসটাকে সবার আগে এনশিওর করার চেষ্টা করা হয়। তারপরে হচ্ছে ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ ইনকাম। ইনকামটাকে ইনকামটাকে প্রপার ওয়েতে ডিস্ট্রিবিউশন করার কথা বলা হয়েছে। সোশ্যাল ওয়েলফেয়ার, সামাজিক দায়বদ্ধতা এবং সামাজিক সামাজিক কল্যাণ, এগুলিকে প্রায়োরিটি দেওয়া হয়। ইকোনমিক সোসাইটি, সোসাইটিটাকে ইকোনমিক ইকোনমিক ওয়েতে বিল্ড আপ করার চেষ্টা করা হয়। জাকাত মেকানিজমটাকে কান্ট্রিতে এস্টাবলিশড করা হয়। জাকাত মেকানিজমটাকে কান্ট্রিতে স্টাবলিশড করা হয়। কান্ট্রির সকল অ্যাক্টিভিটিসকে সুদ বহির্ভূত অ্যাক্টিভিটিস হিসেবে ট্রিট করা হয়। ইসলাম যে সকল কার্যক্রমকে হারাম বলেছেন, সেই সকল কার্যক্রম প্রতিরোধ করার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। আমি কিন্তু নিজে নিজে বলছি এগুলি পয়েন্টগুলি। কম্পারিজন উইথ সেকুলার সিস্টেম, মানে আমাদের যে কনভেনশনাল ব্যাংকিং অথবা কনভেনশনাল ইকোনমি, যেই ট্রেডিশন, যেই নিয়ম নীতিকে ফলো করার চেষ্টা করে, যেই বাইবেল বা সংবিধান ফলো করার চেষ্টা করে, ইসলামিক অর্থনীতি সেই বাইবেল ফলো করার চেষ্টা করে না। ম্যাক্সিমাম ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ, মানে প্রোডাকশনটা যত বেশি করা যায়, প্রোডাকশনটা যত বেশি করা যায়, তার জন্য যত ধরনের ব্যবস্থা গ্রহণ করা দরকার তত ধরনের ব্যবস্থা ইসলামিক ইকোনমিকে করার চেষ্টা করা হয়। এই হচ্ছে মোটামুটি ইসলামিক ইকোনমির বৈশিষ্ট্য। একটা কান্ট্রির, যে কান্ট্রিটা একটু ইসলামিক ইকোনমিক কান্ট্রি, সেই কান্ট্রির বৈশিষ্ট্য হচ্ছে এগুলি। আমরা বৈশিষ্ট্যগুলি আবার একটু মানে রিভিউ করি। প্রথমটা হচ্ছে ইকোনমিক জাস্টিস এনশিওর করে। সোশ্যাল অ্যাকাউন্টেবিলিটিটাকে এনশিওর করে। ইকোনমিক জাস্টিস মানে অর্থনৈতিক ন্যায় বিচার, সোশ্যাল জাস্টিসটাকে এনশিওর করে। তারপরে ইসলামিক বহির্ভূত কার্যক্রমগুলিকে
ডিসরিগার্ড করে বা ডিসকারেজ করে। তারপরে হচ্ছে ইন্টারেস্ট ভিত্তিক ব্যবসাকে ডিসরিগার্ড করে। তারপরে হচ্ছে জাকাত ব্যবস্থা স্টাবলিশ করে, মানে টোটাল পাঁচটা হয়ে গেল, কিন্তু জাকাত ব্যবস্থাকে স্টাবলিশ করে। তারপরে হচ্ছে উম, তারপরে হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার নিশ্চিত করার কাজ করে, সোশ্যাল ওয়েলফেয়ার নিশ্চিত করার কাজ করে। কান্ট্রিতে সবচেয়ে বেশি পরিমাণ বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করার কাজ করে, বিনিয়োগ বেশি করার চেষ্টা করে, এবং সমাজের সবচেয়ে বেশি পরিমাণ সোশ্যাল ওয়েলফেয়ার এনশিওর করার চেষ্টা করে। এই সবগুলি হচ্ছে একটা ইসলামিক ইকোনমির বৈশিষ্ট্য, ইকোনমির বৈশিষ্ট্য, নট ইসলামিক ব্যাংকিং এর বৈশিষ্ট্য বলছি আমি। এবার 2 নম্বর, প্রথমটা প্রশ্নটা পড়েছি ইসলামিক ইকোনমি কি, ইসলামিক ইকোনমির বৈশিষ্ট্য বা অবজেক্টিভস। কারো কোনো সমস্যা আছে প্রথম প্রশ্নটা বুঝতে? সবাইকে ক্লিয়ার? এটা কিন্তু একটু লেস ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ, 2 নম্বর প্রশ্নটা ইম্পর্টেন্ট। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ ইসলামিক ব্যাংকিং, এক্সপ্লেন দ্য কোর প্রিন্সিপাল অফ ইসলামিক ব্যাংকিং, মেক ডিফারেন্স বিটুইন ইসলামিক ব্যাংকিং এন্ড কনভেনশনাল ব্যাংকিং। ইসলামিক ব্যাংকিং কি? ইসলামী ব্যাংকিং হচ্ছে এমন এক ধরনের ব্যাংকিং ব্যবস্থা যে ব্যাংকিং ব্যবস্থাটা কোরআন এবং সুন্নাহর নিয়ম অনুযায়ী, অর্থাৎ শরিয়া শরিয়া প্রদত্ত নিয়ম অনুযায়ী যে সকল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হয় তাদেরকে বলা হয় ইসলামী ব্যাংকিং। ইসলামী ব্যাংকিং এর প্রিন্সিপাল গুলি কি? আমি জিজ্ঞেস করব কাউকে একজনকে। ইসলামী ব্যাংকিং এর প্রিন্সিপাল হচ্ছে 1 নম্বর, প্রহিবিট অফ ইন্টারেস্ট। 1 নম্বর, কারণ এখানে ইন্টারেস্টকে একদমই বাদ দেওয়া হয়। 2 নম্বর, এটা আসছিল গত বছর একটা প্রশ্ন, প্রফিট এন্ড লস শেয়ারিং, খুব ইন্টারেস্টিং একটা জিনিস। প্রফিট এন্ড লস শেয়ারিং ব্যাংক, মানে এই ব্যাংকিং ব্যবস্থায় প্রফিট যদি হয় তাহলে ব্যাংক এবং কাস্টমার নির্দিষ্ট প্রো 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 ডিক্লেয়ার্ড রেট অনুযায়ী তারা প্রফিট শেয়ার করবে। আবার যদি সেখানে লসও হয় তাহলে বিভিন্ন কন্ডিশনাল অ্যাক্টিভিটিস এর মাধ্যমে তারা লসও শেয়ার করবে। সো প্রফিট এবং লস দুইটাই ইসলামী ব্যাংকিং এ শেয়ার করা হয়। কনভেনশনাল ব্যাংকিং এ শুধু প্রফিটটা শেয়ার করা হয়, লসটা শেয়ার করা হয় না। দিস ইজ দ্য বিগ ডিফারেন্স বিটুইন কনভেনশনাল ব্যাংক অ্যান্ড ইসলামী ব্যাংক। সো কনভেনশনাল ব্যাংক যেহেতু লস শেয়ার করে না, সুতরাং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন লস যদি করে তাহলে কাস্টমারের সেখানে আসলে খুব বেশি মাথা ব্যথার কারণ নেই। ইনস্টিটিউশন লস করছে না, আমার দোষ নেই। কিন্তু একটা ইনস্টিটিউশন লস করতে করতে যখন সে কাস্টমারের সাপোর্ট পাবে না, তখন সে বিজনেসটাতে এক্সিস্ট করতে পারবে না, এবং সেটা কান্ট্রির জন্য কখনো ভালো নিউজ না। এজন্য শুধু প্রফিট শেয়ারিং ব্যাংকিং এর জন্য যে পলিসি কনভেনশনাল ব্যাংকগুলি গ্রহণ করে সেটা একচেটিয়া। হাউএভার ইসলামী ব্যাংক যেহেতু প্রফিট এবং লস শেয়ার করে, সো ইসলামী ব্যাংকের অ্যাক্টিভিটিসটা শরিয়া সম্মত এবং সমাজের জন্য উপকারীও। সো 2 নম্বর পয়েন্ট, নাম্বার 1 আমাদের ছিল ইন্টারেস্ট, যেটা ইসলামী ব্যাংকিং এ একদমই হারাম। 2 নম্বর হচ্ছে প্রফিট এবং লস শেয়ারিং, যেটা ইসলামী ব্যাংকিং এ প্রফিট এবং লস শেয়ার করে। অন দা আদার হ্যান্ড কনভেনশনাল ব্যাংকে শুধুমাত্র প্রফিট শেয়ার করা হয়, সেখানে লসটাকে কনসিডার করা হয় না। ইথিক্যাল ইনভেস্টমেন্ট, ইসলামী ব্যাংকিং এ ইথিক্যাল ইনভেস্টমেন্ট করা হয়। ইথিক্যাল ইনভেস্টমেন্ট মানে হচ্ছে শরিয়া বহির্ভূত যে সকল কার্যক্রম আছে, যেমন অ্যালকোহল, গ্যাম্বলিং, ওয়েপন প্রোডাকশন, এগুলির ক্ষেত্রে ইসলামী ব্যাংকিং কোনো ধরনের ইনভেস্টমেন্ট করে না। বাট কনভেনশনাল ব্যাংকের ক্ষেত্রে কোনো ধরনের রেস্ট্রিকশন নাই, দে উইল ইকুয়ালি ইনভলভ ইন বিজনেস উইথ আনফেয়ার প্রোডাক্ট এন্ড ফেয়ার প্রোডাক্ট। সো তিনটা হলো ইথিক্যাল ইনভেস্টমেন্ট, প্রফিট এবং লস শেয়ারিং, তারপরে ইন্টারেস্ট। 4 নম্বর হচ্ছে রিস্ক শেয়ারিং। ইসলামী ব্যাংকিং এর ক্ষেত্রে ব্যাংকার বা ব্যাংক কাস্টমারের রিস্কটা শেয়ার করে, বা কাস্টমার ব্যাংকের রিস্কটা শেয়ার করে, দুজনেই দুজনের রিস্কটা একজন আরেকজনের সাথে শেয়ার করে। যেহেতু প্রফিট লস শেয়ার করে, এটা ইনডিরেক্টলি রিস্ক শেয়ার করাটাকেও ইন্ডিকেট করে। অন দ্য আদার হ্যান্ড ইসলামী ব্যাংক কনভেনশনাল ব্যাংকগুলি সবসময় রিস্ক শেয়ার করে না। সো এই জায়গাটাতেও কনভেনশনাল ব্যাংকের তুলনায় ইসলামী ব্যাংক উইল ইন এ গুড পজিশন। তারপর এখন পর্যন্ত 4টা পড়েছি আমরা, মানে পার্থক্য যদি বলি, মূল মানে বৈশিষ্ট্য,
একটা হচ্ছে ইন্টারেস্ট নিষিদ্ধ, 2 নম্বর হচ্ছে প্রফিট অ্যান্ড লস শেয়ারিং, এটার সাথে নিয়ে আসি রিস্ক শেয়ারিং, 3টা ইথিক্যাল ইনভেস্টমেন্ট, 4টা। 5 নম্বরে হচ্ছে ইসলামী ব্যাংক অ্যাসেট বেস ব্যাংকিং নিয়ে কাজ করে, অ্যাসেট বেস ব্যাংকিং নিয়ে কাজ করে। মানে ইসলামী ব্যাংক কখনো টাকার উপর টাকার ইনভেস্টমেন্টে ফেথ করে না, তারা অ্যাসেট বেস ফাইন্যান্সিং কাজ করে। মানে কারণে মানে কোনো কারণে ধরেন যেখানে অ্যাসেট নাই, ফিজিক্যাল অ্যাসেটের এক্সিস্টেন্সই নাই, এই টাইপের কোনো ইনভেস্টমেন্টে ইসলামী ব্যাংকিং তাদের কার্যক্রম পরিচালনা করে না। মানে তারা অ্যাসেট বেস ফাইন্যান্সিং এ তাদের কার্যক্রম পরিচালনা করে। ওকে, নেক্সট হচ্ছে সো অ্যাসেট বেস ব্যাংকিং, অ্যাসেট বেস ফাইন্যান্সিং এ ইসলামী ব্যাংক কাজ করে, আর কনভেনশনাল ব্যাংক অ্যাসেট ব্যাংকিং এ কাজ করে না। কনভেনশনাল ব্যাংক সোশ্যাল রেসপন্সিবিলিটি ফলো করে, ইসলামী ব্যাংক সোশ্যাল বেসড রেসপন্সিবিলিটি বেশি ফলো করার চেষ্টা করে। সোশ্যাল রেসপন্সিবিলিটি, সামাজিক দায়বদ্ধতা বা সামাজিক বিভিন্ন অ্যাক্টিভিটির ক্ষেত্রে কনভেনশনাল ব্যাংকের তুলনায় ইসলামী ব্যাংক একটু বেশি অ্যাক্টিভিটিস পারফর্ম করে। জাকাত কনসিডারেশন, কনভেনশনাল ব্যাংক জাকাতের কোনো ধরনের কনসিডারেশন নাই। হাওয়েভার ইসলামী ব্যাংক তাদের ইনকামের একটা নির্দিষ্ট অংশ জাকাত দেওয়ার পক্ষে ভোট দেয় বা জাকাত রাখে। তো ইনভেস্টমেন্ট ইন প্রহিবিটেড ইন্ডাস্ট্রি, এটা আমরা অলরেডি আলোচনা করেছি। গ্যাম্বলিং, গ্যাম্বলিং রিলেটেড বিজনেস বা গ্যাম্বলিং রিলেটেড অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে ইসলামী ব্যাংক কখনো মানে প্রায়োরিটি দেয় না বা ওই রিলেটেড অ্যাক্টিভিটিস সাথে ইনভলভ থাকে না, যেখানে কনভেনশনাল ব্যাংক এটাকে আমলে নেয় না। গারার, গারার মানে সন্দেহ, মানে সন্দেহ বা কোনো একটা জিনিস সম্পর্কে অনিশ্চিত হওয়া। কনভেনশনাল ব্যাংকগুলি কোনো একটা প্রোডাক্টের ভিতরে অনিশ্চিত কোনো অ্যাক্টিভিটি থাকলেও সেই জায়গায় ইনভেস্টমেন্টে যেতে পারে, যায়। বা ইসলামী ব্যাংক কোনো একটা জায়গাতে যদি আনসার্টেনিটি থাকে, অনিশ্চয়তা থাকে, সেই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে ইসলামী ব্যাংক কোনো ধরনের মানে ইনভলভমেন্টে যায় না। এই হচ্ছে কনভেনশনাল এবং ইসলামী ব্যাংকের মধ্যে মূল পার্থক্য বা মূল বৈশিষ্ট্য। যদি আমি বলি, আরেকটা কথা বলবো আমরা, সেটা হচ্ছে কনভেনশনাল ব্যাংক টাইম ভ্যালু অফ মানিকে প্রায়োরিটি দেয়, আর ইসলামী ব্যাংক টাইম ভ্যালু অফ মানিকে প্রায়োরিটি দেয় না। টাইম ভ্যালু অফ মানি মানে হচ্ছে এখন কোনো একটা জিনিসের দাম যত টাকা, 1 বছর পরে সেই জিনিসের দাম কত হবে সেটা এখনই ঠিক করে সেটার উপর ইনভেস্টমেন্ট করা, এটাকে বলা হয় টাইম ভ্যালু অফ মানি। কনভেনশনাল ইসলামী ব্যাংক টাইম ভ্যালু অফ মানিকে কনসিডার করে না, কারণ হচ্ছে ইসলামী ব্যাংক তো কখনো টাকার উপর টাকা ইনভেস্ট করে না, তারা যখন ইনভেস্টমেন্টে যাবে তখন তারা অ্যাসেট বেস ইনভেস্টমেন্টে যাবে, যেটা আমরা একটা পয়েন্ট পড়েছি। সো যেহেতু অ্যাসেট বেস ইনভেস্টমেন্টে যায়, দ্যাটস ওয়াই ইসলামী ব্যাংক কখনো টাইম ভ্যালু অফ মানিকে কনসিডার করে না। সো আমি যদি সামারি করি যে ইসলামী ব্যাংকের বৈশিষ্ট্যগুলি কি কি, তাহলে একদম প্রথম হচ্ছে ইসলামী ব্যাংকে ইন্টারেস্টটা হচ্ছে নিষিদ্ধ। 2 নম্বর ইসলামী ব্যাংক প্রফিট এবং লস শেয়ার করে। 3 নম্বর ইসলামী ব্যাংক রিস্ক শেয়ার করে। 4 নম্বর ইসলামী ব্যাংক জাকাতকে কনসিডার করে। 5 নম্বর ইসলামী ব্যাংক শরিয়া বহির্ভূত প্রোডাক্ট ইনভেস্টমেন্ট করে না। 6 নম্বর ইসলামী ব্যাংক অ্যাসেট বেস অ্যাক্টিভিটিতে ইনভেস্ট করে। 7 নম্বর ইসলামী ব্যাংক টাইম ভ্যালু অফ মানিকে কনসিডার করে না। 8 নম্বর 8 নম্বর গারার রিলেটেড অ্যাক্টিভিটিতে ইসলামী ব্যাংক ইনভলভ থাকে না বা সেটাকে প্রায়োরিটি দেয় না। গ্যামরিং রিলেটেড অ্যাক্টিভিটিতে ইসলামী ব্যাংক প্রায়োরিটি দেয় না বা সেই রিলেটেড অ্যাক্টিভিটিতে নিজেদেরকে ইনভলভ করে না। আমি মোটামুটি 10টা পার্থক্য বলতে পেরেছি, পার্থক্য বা ক্যারেক্টারিস্টিক্স বা যেটাকে আমরা যেভাবে বলি না কেন। এখন আপনাদের মধ্যে কে একজন বলবেন পয়েন্টগুলিকে, বলেন, বললে আপনার জন্য সুবিধা হবে। গত বছর এটা থেকে 10 মার্কস আসছে, এই একটা প্রশ্ন থেকে। পয়েন্টগুলি বুঝতে পারলে আপনি আপনার মতো করে লিখতে পারবেন। বলেন, কে বলবেন? 1 নম্বর আমি বলবো, জি জি, নাকি? শিওর শিওর, রায়হান জি, ভাই। 1 নম্বর হচ্ছে রিবাকে প্রহিবিট করে। 2 নম্বর হচ্ছে প্রফিট লস শেয়ার করে। 3 অ্যাসেট বেস ব্যাংকিং করে। 4 রিস্ক শেয়ারিং করে। 5 তারা গারার যেখানে আছে সেখানে ইনভেস্টমেন্ট করে না। আহ 6 তারা সোশ্যাল অ্যাক্টিভিটিসে তারা অংশগ্রহণ করে। আহ এগুলোই মনে পড়ছে। ওকে, আরেকজন বলেন এই 6টার পরে যাদের এডিশনালি মনে পড়ছে বলেন তো। 6টা বলেছেন ভাইয়া। এই যে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আছে,
জাকাত। ইসলামিক জাকাত কনসিডারেশনে নেয়, ওকে, আর 7। এবং ইসলামী ব্যাংক গেমলিং এ ফাইন্যান্সিং করে না। ওকে, 8। অ্যাসেট বেস তো বলছি মনে হয়। ওকে, আচ্ছা, আমাদের প্রথম স্প্লিটটা হচ্ছে, আমরা কি মোটামুটি একটা ধারণা নিতে পারছি যে ইসলামী ব্যাংক আসলে কিভাবে কি কাজ করে এবং তারা কোন কোন কোর জায়গাগুলিকে কনসিডার করে কাজ করে। এখানে এই পয়েন্টগুলি কোনোভাবে আপনার মাথা থেকে সরাতে পারবেন না, মানে বুঝার জায়গা থেকে। আপনি যদি কেউ, আমি এখন আবার রিপিট করব, কেউ যদি মনে করেন যে ভাই এই পয়েন্ট আবার ব্যাখ্যা করেন, তাহলে আই উইল ডিসকাস। বাট এই কোর জিনিসটা কোনোটাই আপনার মাথা থেকে সরাতে পারবেন না। 1 নাম্বার, সুদকে হারাম করেছে, এটা মনে হয় ব্যাখ্যা করতে হবে না। প্রফিট লস শেয়ার করে, এটাও ব্যাখ্যা করতে হবে না। রিস্ক শেয়ার করে, এটা ব্যাখ্যা করতে হবে না। এই 3টা কোর, মানে এগুলি কখনো চেঞ্জ হবে না। 4 আর 5 নাম্বার আরো 2টা কোর পয়েন্ট আছে। একটা হচ্ছে অ্যাসেট বেস ফাইন্যান্সিং করে, টাইম ভ্যালু কে কনসিডার করে না। এই 2টা ইম্পর্টেন্ট পয়েন্ট। এই 5টা হচ্ছে একদম মূল কোর পয়েন্ট। এই 5টাকে কোনোভাবে বাদ দেওয়া যাবে না। 5টা তাহলে আমাদের হয়ে গেল। একটা হচ্ছে প্রথমে বলেছি সুদ হারাম, 2 নম্বরে বলেছে প্রফিট এবং লস শেয়ারিং, 3 নম্বরে বলেছি রিস্ক শেয়ারিং, কাছাকাছি পয়েন্ট বললাম। 4 নম্বরে বলেছি অ্যাসেট বেস ব্যাংকিং এ ফাইন্যান্সিং। 5 নম্বরে বলেছে টাইম ভ্যালু অফ মানিকে কনসিডার করে না। 5টা, 5টা জিস্ট পয়েন্ট। সেকেন্ড লেয়ারে আসি, আরো 5টা ক্রিয়েট করব। শরিয়া বহির্ভূত কোনো কার্যক্রম ইনভেস্টমেন্ট করে না, যেমন অ্যালকোহল, তারপর পর্নোগ্রাফি, তারপরে হচ্ছে অন্যান্য অ্যাক্টিভিটিস গুলিকে ইনভেস্টমেন্ট করে না। সো শরিয়া বহির্ভূত অ্যাক্টিভিটিস ইনভেস্টমেন্ট করে না। 2 নম্বর, জাকাত কনসিডারেশন দেয়, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। পৃথিবীর কোন অর্থনীতিতে জাকাতকে কনসিডার করা হয় না। সো ইসলামিক ব্যাংকিং এ জাকাতকে কনসিডার করা হয়। 2। 3 নম্বরে হচ্ছে গ্যাম্বলিং কে প্রায়োরিটি দেয় না। 4। তারপরে হচ্ছে গারারকে প্রায়োরিটি দেয় না। 5। গারার মানে অনিশ্চয়তা, যে জায়গাটা অনিশ্চিত আছে সেই জায়গাটা ইনভেস্টমেন্ট করে না সুনিশ্চিত ছাড়া। 4। 5 নম্বরে হচ্ছে সোশ্যাল রেসপন্সিবিলিটি এনশিওর করার চেষ্টা করে। সোশ্যাল রেসপন্সিবিলিটি যদি পার্থক্যের কথা বলি, তাহলে কনভেনশনাল ব্যাংক যে সোশ্যাল রেসপন্সিবিলিটি পালন করে না এটা বলা যাবে না। বাট ইসলামী ব্যাংক সোশ্যাল রেসপন্সিবিলিটি বেশি পালন করার স্কোপ ক্রিয়েট করে। কেউ কি বলতে পারবেন কিভাবে? জি, ইসলামিক জাকাতের ব্যাংকগুলো মাধ্যমে। হয়তো। ইসলামিক ব্যাংকগুলো হসপিটাল, বিভিন্ন ধরনের হসপিটালে তারা ইনভেস্ট করে। এটা একটা সোশ্যাল অ্যাক্টিভিটিস। ওকে, ওকে, ফাইন। কিন্তু আমি আসলে ওদের আসলে এই যে যে হসপিটাল ইনভেস্ট করা, তারপরে সোশ্যাল অন্যান্য রেসপন্সিবিলিটি কেন, কিভাবে ওরা করতে পারে, মানে স্কোপটা কিভাবে ক্রিয়েট করে, সেটার অ্যান্সারটা আমাকে একটু আগে একজন দিয়েছেন। যে ওরা যেহেতু একটা স্পেশাল প্রোডাক্ট আছে ওদের, সেটা হচ্ছে জাকাত, বাধ্যতামূলক জাকাত রাখতে হয়, যার কারণে আলটিমেটলি কনভেনশনাল ব্যাংকের তুলনায় ইসলামী ব্যাংকের মানে বেনোভেলেন্ট ফান্ডের পরিমাণটা অনেক বড় থাকে। যেহেতু একটা ব্যাংকের ইনকামের একটা নির্দিষ্ট অংশ জাকাত লাগতে, অনেক বড় একটা ফান্ড সেখানে মানে রিটেইন করা যায়। সো এই রিটেইন করা ফান্ডকে ওকে, তারপরে হচ্ছে সো সোশ্যাল রেসপন্সিবিলিটি কনভেনশনাল ব্যাংকও করে, বাট ইসলামী ব্যাংকগুলিকে সোশ্যাল রেসপন্সিবিলিটি করার স্কোপটা বেশি থাকে। আমরা 10টা পয়েন্ট ব্যাখ্যা করেছি, আমার মনে হয় কারো কোনো জায়গায় এই 10টা পয়েন্ট পড়তে হবে না, আর শুধু মাথায় রাখলে পরীক্ষার হলে লিখতে পারবো। পারবো না? পারবো। ইনশাল্লাহ। ওকে, ফাইন। দুইটার মধ্যে পার্থক্য আর আমি পড়বো না, কারণ পার্থক্য আমাদের অলরেডি 10টা পয়েন্টই। আপনি 10টা পয়েন্ট গোছায় লিখলে পার্থক্য হয়ে গেল। আমরা কোয়েশ্চেন নাম্বার 3-তে যাব। কোয়েশ্চেন নাম্বার 3 হচ্ছে এক্সপ্লেন দ্য ডিফারেন্ট সোর্স অফ শরিয়া। এই প্রশ্নটা এবার বেশি ইম্পর্টেন্ট, এবারের জন্য খুব ইম্পর্টেন্ট। শরিয়ার সোর্স গুলি কি কি? শরিয়ার সোর্স হচ্ছে 4টা। কি কি? কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। কোরআন কাকে বলে? কোরআন কি, এটা আমি মনে হয় এটা নিয়ে ব্যাখ্যা করার দরকার নেই। আল্লাহ তাআলার বাণী, যেটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করা হয়েছে বিভিন্ন ওহীর মাধ্যমে, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায় সেগুলি স্ক্যাটার্ড অবস্থায় ছিল।
হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যুগে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম থেকে শুরু করে যারা মানে কোরআনে হাফিজ ছিলেন, তাদের মুখস্থ ছিল, তারা অনেক বেশি জ্ঞানী ছিলেন, তারা কোরআন মাজিদ মনে রাখতে পারতেন। এবং কোরআন বাণী হচ্ছে আল্লাহর বাণী, যে বাণীর মাধ্যমে আসলে সকল ধরনের, হ্যাঁ, অর্থনীতি, আজকে আগামী এবং পৃথিবী কিয়ামত পর্যন্ত সকল ধরনের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সকল ধরনের সমস্যার সমাধান যেখানে লিপিবদ্ধ হয়েছে সেটার নাম হচ্ছে আল কোরআন। আমি এখানে একটা পার্টকে একটু পয়েন্ট আউট করে দিয়ে গেছি, সেটা হচ্ছে কারণ আমি ওইটাকে অন্য জায়গায় ট্যাগ করব। সেটা হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর নাজিল হয়েছে এবং সেগুলি স্ক্যাটার্ড অবস্থায় ছিল। তখনকার যুগে যে সকল নবী রাসূল ছিলেন বা মানে হাফেজ ছিলেন, তারা মনে রাখতেন, মুখস্থ রাখতেন, এভাবেই তখন কোরআন হ্যাঁ নাজিল হয়েছে। ওকে, সুন্নাহ অনেক দূর, মামার বাসার কাছাকাছি। সুন্নাহ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ, আচার আচরণ, বাণীকে সুন্নাহ বলা হয়, তাই না? আমরা সবাই জানি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, যা করেছেন, বা যা করতে বলেছেন, সকল কিছুই হচ্ছে আমাদের জন্য সুন্নাত, সুন্নাহ। প্রথম দুইটা ইজি, আমরা নিজেরাও বুঝি। 3 নাম্বার হচ্ছে ইজমা, 4 নাম্বারে হচ্ছে কিয়াস। ইজমা মানে হচ্ছে কনসেনসাস অফ ওপিনিয়ন, মানে অনেকের কোনো একটা মতের ব্যাপারে ঐক্যমত পোষণ করাকে বলা হয় ইজমা। অনেকজন ব্যক্তি কোনো একটা কাজের ব্যাপারে যখন ঐক্যমত্যে আসেন, ধরেন ইসলামিক স্কলার্স, অনেকজন ব্যক্তি যখন কোনো একটা কাজে ঐক্যমত্যে আসেন, তখন সেটাকে বলা হয় ইজমা। এখন অনেকজন ব্যক্তি কোনো একটা কাজে ঐক্যমত্যে আসেন, কখন, কিভাবে আসেন? আমরা একটু আগে একদম কোরআনের জায়গা থেকে আমরা যেটা ব্যাখ্যা করেছি সেটাকে এখন আমি টেনে নিয়ে আসি। হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যুগে কোরআন নাজিল হয়েছে, পাথরে লেখা ছিল, তারপরে পাতায় লেখা ছিল, বিভিন্ন পশুর চামড়ায় লিখে রাখতো। হাফিজ যারা ছিল তারা মুখস্থ করতো, হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মনে ছিল। সবকিছু মিলিয়ে তখন কোরআন বিলুপ্ত হওয়ার কোনো সম্ভাবনা ক্রিয়েট হয় নাই। হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মৃত্যুর পরে 1-2 জেনারেশন পরে হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আমলে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে হাফেজ যারা আছে তারা তো একটা সময় মারা যাবে। মানে কাপড়ে, কাগজে, পাতায় কোরআন মাজিদ যেভাবে লেখা আছে সেটাকে আসলে, এগুলি তো একটা সময় ডিমোলিশ হয়ে যাওয়ার পসিবিলিটি রয়েছে। সো আমরা ইসলামিক স্কলার যারা আছে, আমরা যদি একটা মত পোষণ করি যে কোরআনের সকল আয়াতকে বিভিন্ন জায়গা থেকে একত্রে কালেক্ট করে আমরা সেটাকে পান্ডুলিপি আকারে তৈরি করি, তাহলে এটা খারাপ হয় না, ভালো হয়। তখন সোসাইটিতে ইসলামিক স্কলার্স যারা ছিলেন তারা সবাই সম্মিলিতভাবে, ওয়ার্ডটাকে আমি ব্যবহার করছি, মানে কনসেনসাসলি তারা ডিক্লেয়ার করলেন যে হ্যাঁ, এই ডিসিশনটা ভালো হয়। তো যেই কথা, যেই কাজ, হাফেজ বা সবাইকে অ্যাকোমোডেট করে কোরআনকে পান্ডুলিপি আকারে তৈরি করার কাজটা তখন সম্পূর্ণ করা হয়। দিস ইজ কল্ড ইজমা। এটা একটা ইজমার এক্সাম্পল। মানে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী যুগে যে সকল সমস্যা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ, আচরণ, বাণী, কার্যক্রমের মাধ্যমে বা কোরআনের মাধ্যমে সমাধান করা ডিরেক্টলি না যায়, ডিরেক্ট কথাটা বলছি, আমি সমাধান করা যায় না এটা বলছি না, কারণ কোরআন মাজিদে কোনো কিছুর সমাধান নাই এমন কোনো টপিকস নাই পৃথিবীতে, সকল কিছুর সমাধান আছে। কিছু সমাধান হয়তো ডিরেক্টলি আছে, কিছু সমাধান ইনডিরেক্টলি আছে। সো ইনডাইরেক্ট ডিসিশনগুলিকে আপনাকে ইনভেস্টিগেশন করে বের করতে হবে। সো ওই ইনভেস্টিগেশনগুলি বের করে সেটা সম্পর্কে সবাই সম্মিলিতভাবে কোনো ডিসিশন নেওয়ার, নিয়ে কোনো একটা জিনিসকে সমাজে স্টাবলিশ করলে সেটাকে আমরা বলবো ইজমার মাধ্যমে সৃষ্ট সমাধান। এবং এটাকে তার পরবর্তী যুগে বা ইসলামিক অন্যান্য যুগের মানুষজনও সমানভাবে অ্যাকসেপ্ট করবে। এটা বলতে পারবে না যে এটা কোরআন সুন্নাতে নাই সুতরাং আমরা এটা মানবো না। ইজমার মাধ্যমে যেটা প্রতিষ্ঠিত হয় সেটাও আহ, মানে ইসলামিক সমসাময়িক ব্যক্তিবর্গ, প্রতিষ্ঠান বা গোষ্ঠী মানতে বাধ্য থাকবে। কিয়াস
কিয়াস বাংলা অর্থ হচ্ছে অনুমান। আসলে কিয়াস মানে অনুমান না, কিয়াস মানে হচ্ছে জাজমেন্ট করা, কম্পেয়ার উইথ আদার্স। অন্য একটা জিনিসের সাথে কম্পেয়ার করার মাধ্যমে যখন কোনো ডিসিশন নেওয়া হয় তখন সেটাকে বলা হয় কিয়াস। মানে কোন একটা জিনিসের উপর কম্পেয়ার, কোনো জিনিসের সাথে কম্পেয়ার করে যখন কোনো একটা মানে ডিসিশন নেওয়া হয় তখন সেটাকে বলা হয় কিয়াস। মানে একটা ইসলামিক আইডিওলজি, সেইটার সাথে আমি সমসাময়িক এমন কোন ইভেন্ট, যে ইভেন্টটা আসলে মানে ওই সময়টাতে ছিল না, অথবা কোরআন এবং সুন্নাহর মাধ্যমে ক্লিয়ারলি এক্সপ্লিসিটলি ডিসকাস করা হয়নি, বাট সমসাময়িক যুগে আমরা সেটা পাচ্ছি। এই ধরনের সমস্যাকে সমাধান করার জন্য যে সিস্টেম ব্যবহার করা হয় সেটার নাম হচ্ছে কিয়াস। অ্যাগেইন, কিয়াস ওই সকল জিনিস নিয়ে ডিল করবে যে সকল জিনিস কোরআন এবং সুন্নাতে সঠিকভাবে সমাদৃত না। কোরআন এবং সুন্নাতে সমাদৃত হলে সেই নিয়ম অনুযায়ী পালন করতে হবে। কোরআন এবং সুন্নাতে সমাদৃত না, সো এইটাকে যদি ও- ইসলামের আইডিওলজির উপর ভিত্তি করে যদি কোনো ডিসিশন নেওয়া হয় তাহলে সকলে সেই ডিসিশনটা মানতে বাধ্য থাকবে, কারণ ইসলামিক স্কলার্সরা সবাই মিলে সেই ডিসিশনটা নেয়। যেমন আমরা যদি একটা রাফ এক্সাম্পল দেই, ফিমেলরা থাকতে পারবেন, মাইন্ড করেন না, হ্যাঁ। এক্সাম্পলটা খুব সিম্পল। সেটা হচ্ছে আমাদের অজু করার নিয়মের কথা যেভাবে বলা আছে, যেভাবে নিয়ম দেওয়া আছে ইসলামিক শরিয়া নিয়ম অনুযায়ী, যে আমার হাঁটু, পা, কনুই, মুখমণ্ডল, মাথা মাছের একটা নির্দিষ্ট নিয়ম আছে পুরুষ এবং মহিলার জন্য। এবং হাঁটু মানে হাতের কনুই পর্যন্ত শরীরের একটা পশমও যদি মানে অপরিষ্কার থাকে অথবা পানি দ্বারা ধৌত না হয় তাহলে সেই অজুটা পারফেক্ট হবে না। অজু যদি পারফেক্ট না হয় তাহলে নামাজ পারফেক্ট হবে না। ওকে, প্রথম দিকে আমাদের এখনকার যুগের মতো এত মডার্ন, ডাইভার্সিফাইড, আনচেঞ্জড, পার্মানেন্ট নেল পলিশ কিন্তু হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যুগে বা তার আগের যুগে ছিল না। তখন লোকজন পায়ে ওই যে বাকলের একটু রস দিত নখটা সুন্দর করার জন্য। স্বাস্থ্য না সেটা বলি নাই, মানে নখ দিত, একটু পরে উঠে যেত। আমাদের এখনকার যুগে আলহামদুলিল্লাহ যে নেল পলিশ গুলি আছে 7 দিন 9 দিন, যে লিপস্টিক গুলি আছে, এটা 5 6 দিন আপনি যদি ঠোঁটে লিপস্টিক দিয়ে রাখেন তাহলে 5 6 দিনও আলহামদুলিল্লাহ উঠবে না, এত দাম। এক একটা লিপস্টিকের দাম 2 3 হাজার টাকা। হ্যাঁ, আমার ওয়াইফ আছে পাশে, ও গোমড়াচ্ছে এখানে বসে বসে। হ্যাঁ, এই এক্সাম্পলটা দিচ্ছি কেন, বাট এটা লজিক্যালি ভালো এক্সাম্পল। নেল পলিশ আছে যেগুলি আমি যদি না তুলি, নেল পলিশ দেওয়ার পরে 7 দিন 10 দিন 15 দিন আমার আসলে ওই নেল পলিশটা সরবে না। তাহলে নেল পলিশ দিলাম, আমি যদি উজু করি তাহলে নখের ভিতর, নখ কিন্তু পানি দ্বারা ধৌত হয় না। সো নখ যদি পানি দ্বারা ধৌত না হয় তাহলে আমাকে তো পারফেক্ট উজু বলতে পারবো না। আর পারফেক্ট উজু যদি না হয় তাহলে আমি যতগুলি ইবাদত করছি সেই ইবাদতগুলিও পারফেক্ট ইবাদত হিসেবে কনসিডার করা যাবে না। সো কেউ যদি নেল পলিশ দিয়ে অজু করে তাহলে তার অজুটা পারফেক্ট হবে না। ইসলামিক স্কলার্সরা এই ডিসিশন দিয়েছেন এবং এটা দিয়েছেন কিয়াসের ভিত্তিতে। তাদের আইডিওলজি কি? ইসলাম বলেছে যে শরীরে এই পার্টগুলি ধৌত করতে হবে, নেল পলিশ দিলে এই পার্টগুলি ধৌতের সংজ্ঞাটাকে সঠিকভাবে সংজ্ঞায়িত করে না। সো এই দুইটাকে কম্পেয়ার করে আমরা ডিসিশন দিচ্ছি যে নেল পলিশ পরে কেউ অজু করলে তার অজুটা পারফেক্টলি হবে না। ইট ইজ দ্য পারফেক্ট এক্সাম্পল অফ কিয়াস। আরো এক্সাম্পল আছে, রাফ এন্ড টাফ এক্সাম্পল আছে, বিয়ে করার এক্সাম্পল আছে। 2 বিয়ে 3 বিয়ে করতে পারে, 4 করতে পারে না, কেন করতে পারে, কোন জাজমেন্টের জন্য করতে পারে, এই ইস্যুস গুলিকেও আমরা কিয়াসের এক্সাম্পলের মধ্যে দাঁড় করাতে পারি। 3 নম্বর প্রশ্ন পর্যন্তই আমরা থাকবো আজকে, আর আমরা যাব না। নেক্সট দিন আগামী ক্লাসে আমাদের পড়া শুরু হবে 4 নম্বর এক্সাম্পল থেকে। 4 নম্বর প্রশ্নটা পরীক্ষায় আসবে মাস্ট, 4 নম্বর এবং 5 নম্বর। 5 নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 4 আমরা কিভাবে ডিপোজিট কালেক্ট করি, 5 নম্বরে কি কিভাবে আমরা ইনভেস্টমেন্টে যাই সেটা। আপনারা 1 2 3 একটু ভালো করে পড়ে নেবেন, 4 5 একটু দেখবেন, আমরা আলোচনা করলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। রেকর্ডিং সিনপসিস প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সাজেশনটা আমি গ্রুপে দিয়ে দিব গ্র্যাজুয়ালি উইদিন দিস উইক। আপনারা আস্তে আস্তে নিজেরা নিজেদের মতো করে পড়া শুরু করেন। আমরা ইনিশিয়াল লেভেল ইংরেজি দিব, তারপরে যদি কারো প্রয়োজন হয় তাহলে উইল প্রোভাইড ইন বাংলা। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।